আজকে আপনাদের সাথে এমন একটা মুভির গল্প শেয়ার করব যেটা হরর মুভি না হওয়া সত্ত্বেও হরর একটা ফিল দিবে। স্বৈরশাসন এমন একটা ভয়ঙ্কর জিনিস যা যে কোনো রূপ ধারণ করতে পারে, পুরো দেশটাকে বিশৃঙ্খলায় ভরিয়ে দিতে পারে, বহু নিরীহ মানুষের জীবন নিয়ে নিতে পারে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরশাসক যা ইচ্ছে তাই করতে পারে, এমনকি জনগণের উপর গুলি ছুটতেও পিছুপা হয় না। এমনই কিছু ঘটে যেতে দেখেছি আমরা আমাদের ছোট্ট দেশ বাংলাদেশে। জনগণকে জোর করে গিলানো হলে সেটা কিভাবে উগরাতে হয় এবং এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, এই মুভিতে স্বৈরশাসনের পরিণতি এবং এর শেষ পুরোটাই দেখানো হয়েছে, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। বলছিলাম দ্য সিভিল ওয়ার মুভিটির কথা। মুভিটি 2024 সালে রিলিজ পায়। আমেরিকায় খুবই যুদ্ধ চলছে। সেই দেশের সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলীয় লোকদেরকে দেশদ্রোহী এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাদের উপর ভীষণ অমানবিক নির্যাতন শুরু করেছে। এমন অবস্থায় সে দেশের প্রেসিডেন্ট নিউজ চ্যানেলে এসে ভাষণ দিচ্ছে দেশের সব কিছু ঠিক আছে, স্বাভাবিক আছে। আর এই সমস্ত নিউজগুলি লি নামের একজন সাংবাদিক তার বাসায় বসে টিভিতে দেখছিল। আর ঠিক তখনই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তার জানালা কেঁপে ওঠে। তার পরের দিন সকালবেলা লি যখন গাড়িতে করে অফিসের দিকে যেতে থাকে, তখন সে দেখতে পারে দেশের জনগণ রাস্তায় নেমে প্রচণ্ড আন্দোলন ও বিক্ষোভ শুরু করে দিয়েছে। আর সেই আন্দোলন বা বিক্ষোভ ঠেকাতে সরকার তখন রাস্তায় পুলিশ নামিয়ে দিয়েছে। লি তখন গাড়ি থেকে নেমে সেই আন্দোলনের ছবি তুলতে থাকে। আর ছবি তুলতে তুলতে লি তখন আরেকটি জিনিস লক্ষ্য করে, সেখানে আরেকটি মেয়েও এই আন্দোলনগুলোর ছবি তুলছিল, যে মেয়েটি একটু বয়সে ছোট এবং যার নাম ছিল জ্যাসি। জ্যাসি মূলত কোনো সাংবাদিক না, তবে সে সাংবাদিক হতে চায়। আর লি যেহেতু একজন সাংবাদিক, সেক্ষেত্রে পুলিশ লিকে কিছুই বলে না। কিন্তু জ্যাসি তো সাংবাদিক না, সেহেতু পুলিশ তাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আর তখন লি জ্যাসিকে পুলিশের হাত থেকে রক্ষা করে এবং সাংবাদিকের অ্যাপ্রন খুলে জ্যাসিকে সেটা পড়তে বলে। আর তারা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই একটি মেয়ে আমেরিকার পতাকা গায়ে জড়িয়ে আত্মঘাতী হামলা করে। সে কারণে সেখানে থাকা সবাই, পুলিশ, সাধারণ জনগণ এবং সাংবাদিকেরা আহত হয়ে পড়ে। আর লি তখন সেই সমস্ত ছবি তুলতে থাকে, কিন্তু জ্যাসি আহতদের ছবি না তুলে লিয়ের ছবি তুলতে থাকে। জ্যাসি একজন ফটোগ্রাফার ছিল। জ্যাসি লিয়ের খুব বড় ফ্যান ছিল। এর কারণ ছিল লি একজন সৎ সাংবাদিক। এরপর সিনেমার দৃশ্য পরিবর্তন হয়, আর সেখানে দেখা যায় লি সহ আরও অনেক সাংবাদিক একটি হোটেলে উঠেছে। আর লি একটি জায়গায় বসে তার ল্যাপটপে সারাদিনে তোলা ছবি ও ভিডিও ফুটেজ অনলাইনে আপলোড করার চেষ্টা করছিল, কিন্তু ওয়াইফাই স্পিড খুবই কম ছিল, যে কারণে ছবি ও ভিডিওগুলো আপলোড হতে খুবই দেরি হচ্ছিল। ঠিক তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়। আর তখন লিয়ের পাশে বসেছিল একজন সাংবাদিক, যার নাম স্যামি। সে দেখতে মোটাসোটা আর একটু বয়স্ক। লিদের মধ্যে সব থেকে সিনিয়র ছিল স্যামি। সে তখন লিকে জিজ্ঞেস করে, আমরা কালকে কোথায় যাচ্ছি? আর লি তাকে বলে, কালকে আমরা ফ্লোরিসেন্টের ডিসি অফিসের কাছে প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে যাচ্ছি। তখন স্যামি বলে, তুমি সেখানে চাইলে যেতে পারবে, কিন্তু সেটা অনেক রিস্কি হবে। এর কারণ হলো প্রেসিডেন্ট গত 9 মাস কোনো সাক্ষাৎকার দেয়নি। আর তাছাড়া সেখানকার রক্ষী বাহিনী কোনো সাধারণ মানুষ বা সাংবাদিক দেখে না, ডিরেক্ট শ্যুট করে দেয়। তখন লি বলে, যত রিস্কি হোক না কেন আমি সবার আগে প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিব, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। এরপর লি তার রুমে চলে যায়। ঠিক তখনই জ্যাসি তার সামনে চলে আসে এবং তারা দুজনের সাথে পরিচিত হতে থাকে। আর তখন জ্যাসি লিকে বলে, আমি কোনো সাংবাদিক নই, আমি একজন ফটোগ্রাফার, আর আমি আপনাদের সাথে ডিসি অফিসে গিয়ে ফটোশ্যুট করতে চাই। তখন লি বলে, ফটোগ্রাফার আছো, ভালো আছো, কিন্তু আমাদের সাথে তোমাকে ডিসি অফিসে নেওয়া যাবে না, ওখানে অনেক রিস্ক আছে। এই কথা বলে লি তার রুমে চলে যায় এবং গোসল করতে করতে তার সাথে হয়ে যাওয়া সারাদিনের ঘটনাগুলো চিন্তা করতে থাকে এবং দেশের মানুষের কথা ভাবতে ভাবতে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। এই জিনিসটা দেখে মানতে বাধ্য হয়েছি যে যারা দেশকে মনে প্রাণে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত, তারা কখনোই দেশের মানুষের ক্ষয়ক্ষতি দেখে ভালো থাকতে পারে না। যাই হয়ে যাক, তারপর তার পরের দিন সকালবেলা লি যখন রেডি হয়ে ডিসি অফিসে যাওয়ার জন্য গাড়ির কাছে যায়, তখন সে দেখতে পায় জ্যাসি অলরেডি গাড়ির ভিতরে বসে আছে। তখন লি জুয়েল নামক একজন সাংবাদিকের কাছে জানতে চায়, জ্যাসি আমাদের সাথে কেন?
তখন জুয়েল তাকে বলে, তুমি গতকালকে রুমে চলে যাওয়ার পর জ্যাসি আমাদের কাছে এসে অনেক রিকোয়েস্ট করতে থাকে। সে কারণে স্যামি ওই মেয়েটিকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। তখন লি বলে, জ্যাসি একটি বাচ্চা মেয়ে, ও আমাদের সাথে গেলে ওর ক্ষতি হতে পারে। তখন জুয়েল অনেক কিছু বুঝিয়ে লিকে রাজি করে। তারপর তারা সবাই মিলে ডিসি অফিসে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। আর সেই ডিসি অফিসের দূরত্ব এখান থেকে 857 কিলোমিটার রাস্তা। আর যখন যাচ্ছিল তখন রাস্তায় সমস্ত গাড়ি ভাঙচুর অবস্থায় দেখতে পায়। আর অন্যদিকে সিনিয়র জার্নালিস্ট, যার নাম স্যামি, সে প্রেসিডেন্টকে কী সব প্রশ্ন করবে তা আগে থেকেই প্র্যাকটিস করে নিচ্ছে। কিছু পথ যাওয়ার পরে তারপর সেখানে তারা একটি গ্যাস পাম্প দেখতে পায়, যেটা কিনা সরকার দলীয় লোকজন দখল করে রেখেছে। তখন লি এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় গাড়িতে গ্যাস রিফিল করার জন্য। তখন সরকার দলীয় লোকেরা তাদেরকে গ্যাস দিতে চায় না, যার ফলে লি তাদেরকে ক্যানাডিয়ান $300 লোভ দেখায়। পরে তারা গ্যাস দিতে রাজি হয়। জ্যাসি তখন একটু হাঁটতে হাঁটতে গ্যাস পাম্পের পিছনে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় সরকার দলীয় লোকেরা দুজন সাধারণ লোককে মেরে ক্ষতবিক্ষত করে ঝুলিয়ে রেখেছে। আর এটি দেখে জ্যাসি প্রচণ্ড ভয় পেয়ে যায়। জ্যাসি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখার জন্য সেই দুজন মানুষের একদম সামনে চলে যায়। আর জ্যাসির পিছনে পিছনে লিও যেতে থাকে, কারণ জ্যাসিকে নিয়ে লি সবসময় খুবই চিন্তিত থাকতো। আর তখন লিয়ের পিছনে পাম্পে থাকা 3 জনের একজন তার পিছু নেয় এবং যে ছেলেটা লিও জেসিকে বলে, ওদেরকে আমরাই এভাবে মেরে রক্তাক্ত করে ঝুলিয়ে রেখেছি, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না ওদেরকে কিভাবে মারবো, গুলি করে নাকি অন্য কোনোভাবে। এখন তোমরাই আমাকে বলে দাও ওদেরকে কিভাবে মারলে ভালো হয়। তখন লি ছেলেটিকে বলে, আমি ওদের একটি ছবি তুলতে চাই। তখন ছেলেটি বলে, ওদের সাথে আমারও ছবি তুলতে হবে। তখন লি বলে, ঠিক আছে, তাহলে তুমি ওদের সামনে গিয়ে দাঁড়াও। তখন ছেলেটি আহত দুজনের মাঝখানে গিয়ে খুবই সুন্দরভাবে পোজ দিয়ে দাঁত কেলিয়ে একটি ছবি তুলে। পরে লি তখন তাদের ছবি তুলে নেয়। এরপর সেখান থেকে তারা চলে আসে এবং জেসি অনেক কান্নাকাটি করে এবং লিকে প্রশ্ন করে কেন ওই আহত লোকদেরকে তারা পালাতে সাহায্য করলো না। তখন লি তার প্রশ্নের উত্তরে বলে, আমরা যদি তাদেরকে পালাতে সাহায্য করতাম বা তাদেরকে কোনো প্রশ্ন করতাম কেন তাদেরকে এভাবে মেরে ফেলে রাখা হয়েছে, তাহলে পেট্রোল পাম্পের লোকেরা আমাদেরকে জীবিত ফিরে আসতে দিত না। আর প্রশ্ন করার দায়িত্ব সাংবাদিকদের না, প্রশ্ন করার দায়িত্ব জনগণের, প্রশ্ন করবে জনগণ। কিন্তু জ্যাসির ছবি তোলার অনেক শখ, তাই লি তাকে একটি স্থানে নিয়ে আসে। সেখানে একটি যুদ্ধবিধ্বস্ত হেলিকপ্টার পড়ে থাকে। তখন জ্যাসি লিকে বলে এই হেলিকপ্টারটির ছবি তুলতে। আর জ্যাসির ক্যামেরাটি অনেক পুরানো, মূলত এটি সাদা কালো ছবি উঠানো যায়। এরপরে রাতের বেলা একটি স্থানে বিশ্রাম নিয়েছিল তারা। কিছুক্ষণ পরপরই অনেক গোলাগুলির শব্দ এবং বোম ব্লাস্টিংয়ের শব্দ শুনতে পায় এবং আকাশ আলোকিত হয়ে যাচ্ছিল। এগুলো দেখতে পাচ্ছিলাম মুভির দৃশ্যতে। এরপরে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে ঘুমাতে হবে, কারণ আগামীকাল খুব বড়সড় কিছু একটা হতে যাচ্ছে এবং সেই স্থানে তাদেরকে যেতে হবে। এর পরের দিন তারা সেই স্থানে গিয়ে পৌঁছায় এবং তারা দেখতে পায় একটি বিল্ডিংয়ে মার্কিন সেনাদের সাথে ওয়েস্টার্ন ফোর্সদের গোলাগুলি হচ্ছে। মার্কিন সেনা হলো আমেরিকান প্রেসিডেন্টের নিজস্ব সৈন্যদল, আর ওয়েস্টার্ন ফোর্স হলো দেশের জনগণ এবং স্বৈরশাসকদের বিরুদ্ধে ফোর্স। আর ওইদিকে জার্নালিস্টরাও এসব সিনারির ছবি তুলতে থাকে। অন্যদিকে জ্যাসিকেও আমরা দেখতে পাই, সেও সাবধানতা অবলম্বন করে ছবি তুলতে থাকে। আবার এটাও দেখা যায় যে জ্যাসির ভয় এখনই অনেকটাই কমে গেছে। আর সে গোলাগুলির মধ্যে একটা ওয়েস্টার্ন ফোর্স অনেকগুলো গুলি খায়। সেই প্রত্যেকটি গুলি খাওয়ার মুহূর্ত ক্যামেরাতে উঠতে থাকে। তারপর সবাই তাকে নিরাপদ স্থানে এনে তাকে বাঁচানোর চেষ্টা করে। গুলি খাওয়ার ফলে তার শরীর থেকে ফিনকির মতো রক্ত বের হতে থাকে। তবে সবাই অনেক চেষ্টা করেও ওয়েস্টার্ন ফোর্সের লোকটিকে বাঁচাতে পারলো না। লোকটা ওখানেই মারা গেল। তারপর কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায় এবং ওয়েস্টার্ন ফোর্স সেই বিল্ডিংয়ে ঢুকতে শুরু করে। সেখানে তারা একজন মার্কিন সেনাকে দেখতে পায়। সে গুলিবিদ্ধ হয়ে প্রচণ্ড আর্তনাদ করছিল এবং সে আত্মসমর্পণ করে ওয়েস্টার্ন ফোর্সের কাছে। সাহায্য চাচ্ছিল, কিন্তু সে সাহায্য নেওয়ার যোগ্য না, তাই তাকে সেখানেই শ্যুট করে মেরে ফেলা হয়। তারপর সেই জায়গাটা ওয়েস্টার্ন ফোর্সের লোকেরা দখল করে নেয়। অন্যদিকে জুয়েল ওয়েস্টার্ন ফোর্সের লোকদের সাথে গল্প করছিল, কারণ তার কাছে এই বিষয়গুলো খুবই নর্মাল এবং সে কাজের ফাঁকে ফাঁকে একটু মদ গাঁজাও খাচ্ছিল। আর অন্যদিকে জ্যাসি প্রচণ্ড ভয় পেয়ে নিরাশ হয়ে একদিকে বসেছিল। সে একদিনই অনেক কিছু দেখে ফেলেছে। সে আগে কখনোই বুঝতে পারেনি যে
সাংবাদিকদের কত কিছু ফেস করতে হয়। আর ঠিক তখনই তার সামনে দিয়ে কিছু মার্কিন সেনাদের নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে নিয়ে একটি জায়গায় বসানো হয় এবং ওয়েস্টার্ন ফোর্সের লোকেরা খুব বেশি কিছু করে না, জাস্ট একটি মেশিন গান দিয়ে মার্কিন সেনাদেরকে সেখানে ঝাঁঝরা করে ফেলে। আর প্রত্যেকটি মুহূর্ত জেসি তার ক্যামেরায় বন্দি করতে থাকে। তারপর তারা সেখান থেকে চলে যায় এবং একটি ভাঙা স্টেডিয়ামে গিয়ে আশ্রয় নেয়। আর তারা দেখতে পায় সেখানে তাদের মতো আরও অনেক মানুষ আশ্রয় নিয়েছিল। তারপর সেখানে জেসি লিকে ছবিগুলো দেখাতে থাকে এবং তখনই আমরা লক্ষ্য করি তার ফোনে নো সার্ভিস দেখাচ্ছিল, অর্থাৎ কোনো নেটওয়ার্ক বা কোনো ইন্টারনেট কোনো কিছুই ছিল না, যেটা স্বাভাবিকভাবে একটি যুদ্ধবিধ্বস্ত দেশে হয়ে থাকে। কেউ চাইলেই ফোনে ফোনে কথা বলা সম্ভব নয়, কথা বলার জন্য অবশ্যই ফেস টু ফেস কথা বলতে হয়। এরপর কোনোভাবে সেই রাতটা তারা সেখানে কাটায়। সকালবেলা তারা আবার যাত্রা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছায়, একটি ছোট গ্রাম বা একটি ছোট টাউন, যেখানে সব কিছু দেখে খুবই স্বাভাবিক মনে হচ্ছিল। একেবারেই মনে হচ্ছিল না যে সেখানে কোনো যুদ্ধ হয়েছে বা কোনো কিছু হয়েছে। তারপরে এরা এই বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য একটি দোকানে যায় এবং জুয়েল সেই দোকান মালিককে জিজ্ঞেস করে, তোমরা কি জানো না দেশের কী পরিস্থিতি বা দেশে কি হচ্ছে? তখন সেই দোকান মালিকটি উত্তরে বলে তারা সব কিছুই জানে, কিন্তু তারা জেনেও না জানার ভান করে থাকে, কারণ তারা কোনো দলের পক্ষেই নেই। আর জেসি সেখানে লিয়ের জন্য একটি সবুজ রঙের জামা পছন্দ করে। আর তখন আমরা লিকে প্রথমবারের মতো হাসতে দেখি। আসলে চারদিকে দেশের এরকম পরিস্থিতিতে এবং কাজের চাপে এত নরকীয় ঘটনার মধ্যে সে সব কিছুর জন্য নিজের জীবনটাকে উপভোগ করছিল। আসলে আমরা সেখানে বুঝতে পারি একজন সাংবাদিকের জীবনে কতটা ঝুঁকি থাকে, সে কত কিছুর মধ্যে দিয়ে যায়, বা হয়তোবা এই সিনেমাটি না দেখলে আমরা বুঝতেই পারতাম না। তারপরে আবার তারা যাত্রা শুরু করলো এবং চলতে চলতে কিছু দূর যায়। তারা একটি স্থানে পৌঁছালো, দেখতে পেল রাস্তার মাঝখানে একটি সৈনিকের লাশ পড়ে রয়েছে এবং জায়গাটি পর্যবেক্ষণ করে তারা আরও বুঝতে পারলো যে এই জায়গাটি বেশ থমথমে এবং কিছু একটা হতে যাচ্ছে। এখানে তারা একটা ক্রিসমাস সং শুনতে পাচ্ছিল। আর লি গাড়িতে বসে তার ক্যামেরা দিয়ে চারদিক পর্যবেক্ষণ করে দেখছিল কোনো কিছু দেখা যায় কিনা, কিন্তু হঠাৎ করে তাদের দিকে কেউ একজন গুলি চালাতে শুরু করে। আর ঠিক তখনই তার গাড়িটি সরিয়ে নিয়ে একটি স্থানে রেখে দেয়, কিন্তু তখনও তারা বুঝতে পারছিল না গুলিটি কে বা কারা কোথা থেকে ছুটছিল। সেখানে আরও দুজন সৈনিককে দেখতে পাই, যারা কিনা মাটিতে শুয়ে স্নাইপার দিয়ে একটি বাড়ির দিকে তাক করে গুলি চালাচ্ছিল। আসলে সেখানে একটি স্নাইপার গেম চলছিল। কোনো প্রশ্ন নেই, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, একটু হেরফের হলেই খেলা খতম। আর জুয়েল তখন তাদেরকে প্রশ্ন করছিল তারা ওয়েস্টার্ন ফোর্স নাকি। আসলে এই সৈন্যগুলো কোনো দলেরই ছিল না, তারা মেনলি সেনাবাহিনী। তাদের উপরে গুলি চালানো হয়েছে এবং তারাও জীবন বাঁচানোর জন্য গুলি চালাচ্ছে। দূরের একটি বিল্ডিং থেকে কে বা কারা তাদেরকে স্নাইপিং করে মারার চেষ্টা করছে। এই সৈন্যরাও একটি জায়গায় লুকিয়ে স্নাইপিং করে তাদেরকে মারার চেষ্টা করছে। যাই হোক, কিছুক্ষণ পরে সেই সৈন্যরা একটি গুড নিউজ দেয়, ওই দূরের বিল্ডিংয়ে যে ছিল তাকে স্নাইপিং করে মেরে ফেলা হয়েছে, এখন তারা আপাতত ঠিক আছে। তারপর তারা নিরাপদে সেখান থেকে চলে যায়। গাড়িতে করে কিছু দূর যাওয়ার পরে তারা বুঝতে পারে তাদেরকে পিছন থেকে একটি গাড়ি ফলো করছে, খুব দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। আর গাড়িটি ঠিক তখনই তাদের কাছাকাছি চলে আসে। তখন তারা বুঝতে পারে এটি আসলে অন্য কেউ না, তাদেরই বন্ধু, একজন জার্নালিস্ট। আসলে জুয়েল সেদিন হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় অনেক কথা বলে ফেলেছে। সে তার ডিসিতে আসার ব্যাপারটা টনির কাছে বলে ফেলেছিল। তাদের পিছু নিতে নিতে টনি এ পর্যন্ত চলে এসেছে। সেখানে সাংবাদিক টনি মজা করে চলন্ত গাড়ি থেকেই লিয়ের গাড়িতে প্রবেশ করে এবং জ্যাসিও একই কাজ করে গাড়িতে প্রবেশ করে। আর টনির গাড়িটি চালাচ্ছিল উহাই নামের একজন সাংবাদিক, যে কিনা গাড়িটি খুব দ্রুতগতিতে চালিয়ে নিয়ে যায়। তারা অনেক দ্রুতগতিতে সামনে চলে যাওয়ায় লি তাদেরকে দেখতে পাচ্ছিল না, আর এটা নিয়ে জ্যাসির জন্য লির খুব চিন্তা হচ্ছিল। তবে লিয়ের গাড়ি কিছু দূর যাওয়ার পরে সেই গাড়িটি দেখতে পায় এবং গাড়িটি একটি জায়গায় থামা ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল আর আশেপাশে কিছু সৈনিকদের গাড়িও লক্ষ্য করে। আর সেখানে তারা জ্যাসি ও উহাইকে দেখতে পায়। তাদের সাথে কিছু সৈন্যও ছিল। সৈনিকগুলো সেখানে অনেকগুলো মানুষের লাশ মাটি চাপা দিচ্ছিল আর সেই লাশের উপরে সাদা পাউডারের মতো কিছু একটা ছিটিয়ে দিচ্ছিল। আসলে সেই সব মানুষদের ওই সৈনিকরা মেরেছে, এখন তাদের গুম করার জন্য গণকবর দিয়ে মাটি চাপা দিচ্ছে।
কোনো একটি মেডিসিন দিচ্ছিল যাতে এই লাশ থেকে কোনো পচা দুর্গন্ধ না বের হয়। আর হয়তো জেসি ও ওয়াহাই এটি দেখে ফেলেছিল। এর জন্য সৈনিকরা তাদেরকে ওখানে হয়তোবা মেরে ফেলবে, কিন্তু এরা সেখানে গেলে এদেরকেও সৈনিকরা মেরে ফেলবে। কিন্তু এদের তো কিছু একটা করতে হবে। এরপর এরা আর কোনো কিছু চিন্তাভাবনা না করে লি, টনি এবং জুয়েল সেই সৈনিকদের কাছে চলে যায় কথা বলার জন্য। তারপর জুয়েল সেখানে একটি সৈনিকের সাথে কথা বলতে থাকে। সে বলে, আমরা প্রেস থেকে এসেছি, এরা আমাদের কলিগ, আমাদেরকে যেতে দিন, আমরা এখান থেকে চলে যেতে চাই। কিন্তু সৈনিকটি কোনো একটা কথা না বলে ওয়াহাই নামের লোকটিকে গুলি করে মেরে ফেলে। তারপর সে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে তারা সবাই কোথা থেকে এসেছে এবং কি চায়। তখন জুয়েল একে একে সবার পরিচয় দেয়। তারপর সৈনিকটি হেসে হেসে বলে, আমরা তো সবাই আমেরিকান, এটা তো আমাদের পরিচয়, কিন্তু এই পেছনে থাকা লোকটিকে চেহারার সাথে তো আমাদের কোনো মিল খুঁজে পাচ্ছি না। তখন টনি সৈনিকদের কাঁপা কাঁপা গলায় বলে, আমি হংকং থেকে এসেছি। তখন সৈনিকটি ঠান্ডা মাথায় উত্তর দিয়ে বলে, ও চায় না। একথা বলেই টনিকে সৈনিকটি গুলি করে মেরে ফেলে। তারপরে পরিস্থিতি খুব ভয়ানক হয়ে যায়। সৈনিকদের সন্দেহ আরও বেড়ে যায়। সৈনিকেরা এদের সবাইকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই স্যামি তার গাড়িটি নিয়ে এসে সজোরে সেই সৈনিকগুলোকে ধাক্কা মেরে দেয় এবং স্যামি তাদেরকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। যদিও গাড়িটি ধাক্কায় জ্যাসির গায়েও ধাক্কা লাগে। জ্যাসি সেই লাশের গর্তে পড়ে যায়। আর এই দৃশ্য দেখে মৃত লাশগুলোকে দেখে জেসি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর জুয়েল তাকে কোনো মতে সেখান থেকে টেনে উঠে গাড়িতে নিয়ে সবাই মিলে পালাতে শুরু করে। কিন্তু পেছনে থাকা আরেকটি সৈন্য উঠে পড়ে এবং অস্ত্র হাতে নিয়ে তাদের গাড়ির দিকে অনবরত ফায়ারিং করতে থাকে। এদিকে জ্যাসি এতটাই ভয় ও আতঙ্কে ছিল যে সে বমি করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় স্যামির পিঠে একটি গুলি লাগে। তারপরে জুয়েল তাকে গাড়ি থেকে নামিয়ে নিজে গাড়ি চালাতে থাকে। এবার আর তারা রাতে কোনো বিশ্রাম নেয় না, অনবরত গাড়ি চালাতে থাকে। দেখা যায় রাস্তার দুপাশে দাবানলের আগুন লেগে রয়েছে। এইদিকে দেখা যায় সে বুঝতে পেরে গিয়েছিল তার সময় শেষ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই দুনিয়া ছেড়ে চলে যাবে। সকালবেলা তারা সবাই ওয়েস্টার্ন ফোর্সের বেইজে গিয়ে পৌঁছায়। আর স্যামি ততক্ষণে মারা গিয়েছে। আর জুয়েল এটি দেখে প্রচণ্ড ভেঙে পড়েছে এবং চিৎকার করে কান্নাকাটি করা শুরু করেছে। ওয়েস্টার্ন ফোর্সের মিলিটারি পাওয়ার অনেক বেশি ছিল। তারা কোনো একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তাদের পতাকাটাও ছিল একটু ভিন্ন রকম। তারপর জুয়েল লিকে একটি খারাপ খবর দেয়, মার্কিন সৈন্যরা ওয়েস্টার্ন ফোর্সদের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। তখন তারা মার্কিন প্রেসিডেন্টের লোকেশন সব কিছু বলে দিয়েছে। ওয়েস্টার্ন ফোর্সের সৈন্যরা আজকে রাতেই বেরিয়ে পড়বে ডিসির উদ্দেশ্যে। এদিকে জেসি তার কাজ চালিয়ে যাচ্ছে। সে প্রত্যেকটি মুহূর্তের ছবি খুব সুন্দরভাবে ক্যাপচার করে যাচ্ছিল এবং সে খুব রিস্ক নিয়ে প্রত্যেকটি ছবি ক্যাপচার করছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার নিতে পারবে? এরপরেই হোয়াইট হাউস থেকে কিছু গাড়ি বেরিয়ে এসেছে। তারা মেনলি পালানোর চেষ্টা করছে, কিন্তু তারা ওয়েস্টার্ন ফোর্সের হাত থেকে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে। ওয়েস্টার্ন ফোর্সের সৈন্যরা গাড়ি দুটিকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, এমনকি ভেতরে থাকা লোকগুলিকেও গুলি করে দিয়েছে। কিন্তু গাড়ির ভিতর প্রেসিডেন্ট নেই। এটা হয়তো প্রেসিডেন্টের কোনো রকম একটি প্ল্যান ছিল। এই প্ল্যানের মাধ্যমে হয়তো মার্কিন সেনাদেরকে অন্যদিকে ডাইভার্ট করে প্রেসিডেন্ট হয়তো হোয়াইট হাউস থেকে পালানোর চেষ্টা করছিল। যাই হোক, এদিকে দেখা যায় মার্কিন সৈন্যরা সবাই মিলে হোয়াইট হাউসে প্রবেশ করে ফেলেছে। এরপর মার্কিন সৈন্যরা হোয়াইট হাউসের ভিতরে একজন এজেন্টকে দেখতে পায় এবং এই এজেন্ট তৎক্ষণাৎ মার্কিন সৈন্যদের কাছে স্যারেন্ডার করে এবং সে বলে মার্কিন প্রেসিডেন্টও তাদের কাছে স্যারেন্ডার করতে রাজি হয়েছে এবং প্রস্তুত রয়েছে, তবে এই বিনিময়ে প্রেসিডেন্টকে সেখান থেকে বের হয়ে যাওয়ার একটি সুযোগ করে দিতে হবে। ওয়েস্টার্ন ফোর্স তার এই কথাগুলো শোনার পরপরই তাকে গুলি করে মেরে ফেলে, কারণ তারা বুঝতে পেরে যায় তারা আবার মার্কিন সৈন্যদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আর এই মুহূর্তগুলো জেসিও তখন ক্যাপচার করে ক্যামেরাতে। আর জেসি প্রতিবারই খুব রিস্ক নিয়ে এই শটগুলো নিতে থাকে। আর এমন করতে করতে জেসি এমন একটি সিচুয়েশনের মাঝখানে চলে যায় যেখানে জেসি এখন নিশ্চিত গুলি খাবে। আর লি, যে কিনা সবসময় জেসিকে বাঁচিয়ে আসছে, এইবার সেও এই কাজটি করে। কোনো কিছু না ভেবে চিনতে সে জেসির সামনে চলে যায়। অনেকগুলো গুলি এসে লিকে ঝাঁঝরা করে ফেলে। মূলত লি এখানে জেসিকে বাঁচানোর জন্যই সামনে চলে আসে। আর তখনই সবচেয়ে বিখ্যাত জার্নালিস্ট লি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আর লি এর প্রত্যেকটি মুহূর্তের ছবি তার ক্যামেরায় বন্দি করে জেসি।
তারপরে সৈনিকরা ফাইনালি মার্কিন প্রেসিডেন্টকে ধরে ফেলে এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং গুলি করে মারতেই যায়। আর ঠিক তখনই জুয়েল তাদেরকে বাধা দেয় এবং প্রেসিডেন্টকে একটি প্রশ্ন করতে চায়। তখন জুয়েল প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতে চাও? তোমার কিছু বলার থাকলে তুমি বলতে পারো। তখন প্রেসিডেন্টই জুয়েলকে বলে, এদেরকে বলো আমাকে ছেড়ে দিতে। তখন জুয়েলের স্যামির একটা কথা মনে পড়ে যায়, এদের যত বড় বড় কথা সব টিভিতেই। তখন জেসি তার ফাইনাল শটগুলো নিতে থাকে যে কিভাবে মার্কিন প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করা হয়। শেষের ছবিটি মার্কিন প্রেসিডেন্টকে মারার পরে সব সৈন্যরা হাসি মুখে এই ছবিটি তুলছিল। আর এটি দেখেই সিনেমার সমাপ্তি ঘটে।